2019 সালে 9 এপ্রিল থেকে 2024-এর 7 আগস্ট পর্যন্ত আমি বন্দি অবস্থায় ছিলাম সেই গোপন কারাগারে। এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ যা জঘন্যতম। পৃথিবীর কোনো কিছু নাই যে যার সাথে আপনি তার তুলনা করতে পারবেন না। এমনকি আপনার পরিবারে জানবে না যে আপনি আপনি কি বেঁচে আছেন কি মারা গেছেন। তো আপনি জানবেন না দুনিয়ার কোনো খবর। প্রতিবার আমি এটা জিজ্ঞাসা করতাম যে আমাকে আপনারা কোন অপরাধে, কোন আইনে এভাবে রেখেছেন, আপনার আমার কি অপরাধ ছিল। দীর্ঘ 5 বছর, যেটিকে আয়নাঘর আমরা বলে চিনি এবং যেটিকে বলা হচ্ছে আয়নাঘরে আপনি ছিলেন, গত 7 আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। একটু যদি আপনার কাছে জানতে চাই, আজকে যেটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা এবং সাথে আরো অনেক উপদেষ্টা ছিলেন, দেশি বিদেশি গণমাধ্যমের লোকেরা ছিলেন, সেখানে গিয়েছে, দেখেছে। আহ, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার যে অনাকাঙ্ক্ষিত আহ, অভিজ্ঞতা, এই ব্যাপারে আপনি যদি একটু ছোট করে বলতেন, মাইকেল চাকমা। হ্যাঁ, আসলে যে আমি 2019 সালে 9 এপ্রিল থেকে 2024-এর 7 আগস্ট পর্যন্ত আমি বন্দি অবস্থায় ছিলাম সেই গোপন কারাগারে, যাকে আজকে আয়নাগর বলা হচ্ছে। তো ওইখানকার অবস্থা বর্ণনাতীত বলা যায়, ভাষায় প্রকাশ করার মতো না। যদি আমরা বলি এটা হচ্ছে একটা এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ যা জঘন্যতম। পৃথিবীর কোনো কিছু নাই যে যার সাথে আপনি তার তুলনা করতে পারবেন। মানে এক কথায় বলা যায় যে এটা একটা, যদি আপনি নরক বলেন তাও তার চাইতে আরো বেশি ভয়াবহ। আহ মানে এটা একটা ছোট্ট জায়গায় থাকা, শুধু শ্বাস নিয়ে আহ বেঁচে থাকা। একেবারে শুধু শ্বাস নিয়ে বেঁচে থাকা, এটা বেঁচে থাকা বলে না আসলে। মানে এটা বেঁচে থাকতে হয় মানুষকে। তো একটা খবরের মতো একটা জায়গা। মানে খবরে যে খবর যেভাবে করা হয়, খবরে যেভাবে দেওয়া হয় মানুষ মৃত্যুর পরে, ঠিক সেরকম একটা জায়গা যেখানকার পরি সারাটা দিন আপনাকে শান্তিতে থাকতে দেবে না। বড় রকমের ফ্যান চালু করে দিয়ে আপনাকে খুব মানে শব্দ দিয়ে অত্যাচার করবে, এরকম সারা 24টা ঘন্টা এই অবস্থা চলে। তো আমি বলি যে যদি কোনো একজন মানুষ মৃত্যুর পর ফিরে এসে মৃত্যুর পরের অবস্থা বর্ণনা করতে পারলে তখন বোঝা যেত যে আসলে ওখানে যে থাকাটা কতটুকু যন্ত্রণাদায়ক এবং কতটুকু জঘন্য একটা জীবন। তো এটা ছিল একটা খুব মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। যদি আপনি বলেন যে হিটলারের যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা যদি আপনি বলেন, তার সাইতেও আরো বেশি জঘন্য আমার মনে করি। আমি মনে করি যে এটা তো কেউ জানে না যে আপনাকে খেয়ে নিয়েছে, আপনি জানবেন না। এমনকি আপনার পরিবারে জানবে না যে আপনি আপনি কি বেঁচে আছেন কি মারা গেছেন। তো আপনি জানবেন না দুনিয়ার কোনো খবর। তো কেউ এই যে তুলে নিয়ে গেছে আপনাকে, তাও তো কোনো কেউ জানে না। তো এরকম একটা পরিস্থিতি থেকে মানুষকে রাখা, এটা অনেক বড় রকমের জঘন্য একটা অপরাধ। মানে ওইখানে থাকাটাও আরো বেশি ভয়ঙ্কর। জি, মাইকেল চাকমা, আপনি যেমনটা আপনার একটি ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন যে এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেলে, যেটি একবারে বাথরুমের পাশে এবং সেলের ভিতর ঢোকার সময় বাম সাইডের কোনো একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে, এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। এছাড়া আপনি 117 নম্বর রুমে ছিলেন প্রায় 1.5 বছর। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুম, 105 নম্বর রুম, চুল কাটার সেল নাম্বার 106 নম্বর রুম, আপনি যে বিষয়গুলো বলেছেন, এগুলো কি বিভিন্ন সময় যখন আপনাকে এক সেল থেকে আরেক সেলে নিয়ে যেত, অথবা তখন কি কিভাবে বিষয়টা বুঝতে পারলেন? এবং আপনি যদি একটু বলতেন, নিশ্চয়ই আপনি এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, আমরা দেখেছি, যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আবার একটু বলতেন যে আপনি আসলে কোন আয়নাঘরটাতে ছিলেন, কোন জায়গাটাতে? যেমন আজকে 2টি না 3টি আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, আপনি কোথায় ছিলেন যদি একটু বলতেন এবং পরিস্থিতিটা বলতেন, এই যে ভয়াবহতা। এখন আমি ভিতরে যে ছবিটা আমি দেখলাম, এই ছবিগুলোর থেকে আমি বুঝতে পেরেছি যে আমি যেখানে ছিলাম ওই ছবিগুলো তারা দিয়েছিল। যে আমি তো আজকে গিয়ে দেখার সুযোগ আমার হয় নাই। কিন্তু আমি জেনেছি যে ওদের একজনের কাছ থেকে আমি জানতে পেরেছি, যারা আজকে পরিদর্শনে গিয়েছিল তার সাথে আমার দেখা হয়েছিল আজকে। ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছি যে আমি কোথায় ছিলাম বা আমাকে কোথায় রাখা হয়েছিল। আপনাদের ওনাদেরকে আমি আমার বর্ণনা দিয়েছিলাম। তো উনি আমাকে জানালেন যে আমাকে ডিজিএফআই এর ওই কানে যে
গোপন বন্দিশালা যেটা আছে ওখানে আমাকে রাখা হয়েছিল, মানে ওই জায়গাতে। তো আমি আহ আসলে আমি জানি না যে আসলে কোথায় আমি ছিলাম, বা কেউ মানে কোন জায়গা ছিলাম। আমার এখনো পর্যন্ত আমি সঠিক জায়গাটা আমি জানি না, কিন্তু ওনাদের ওই বক্তব্য থেকে আমি জানলাম যে আমাকে ওইখানে রাখা হয়েছে। তো ভিতরে আমি যে রুম নাম্বার গুলো আমি যে রুমের নাম্বার আমি দিয়েছিলাম, এই রুম নাম্বার গুলো আসলে আমি ওখানে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু আমি বিশেষ একটা পরিস্থিতিতে, একটা সুযোগে আমি এটা দেখেছি। কিন্তু আরেকটা বিষয় ছিল যে ওরা 2020 সালের দিকে ওই বাইরে একটা লেমিনেটিং করে রুম নাম্বারটা টাঙিয়ে দিয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল। তো এটা ভিতর থেকে একটু একটু করে দেখা যেত, ঠিক মতো দেখা যায় না, তাই বড় বড় অক্ষর দিয়ে। তো এখন তারা যখন আমাকে ওয়াশরুমে নিয়ে যেত, তখন তারা ওই নাম্বারটা দেখতো, ওই নাম্বারটা দেখে চাবি নিয়ে আসতো, চাবি নিয়ে এসে আমাকে এই এই- এই দরজা খুলে আমাকে ওয়াশরুমে আনা নেওয়া করতো। তো এই তো আমি একবার জিজ্ঞাসা করছিলাম একজনকে যে আপনারা আমাকে কিভাবে নিয়ে যান, তো ও আমাকে বলছে যে আপনি তো জানেন না যে আপনাকে কিভাবে আমরা চিনি, আপনার নাম তো আমি জানি না, কিন্তু আপনাকে আমাদের চেনার উপায় হলো আপনার রুমের নাম্বারটা হলো আমাদের পরিচিতি। আপনাকে আমি চিনি রুমের নাম্বার দিয়ে। তো আপনি কোন নাম্বারের লোক, আমি কোথায় থাকেন, ওই নাম্বার দিয়ে আমরা চাবি নিয়ে আসি, চাবি দিয়ে খুলে আমরা ওয়াশরুমে নিয়ে যাই। তো এটা আমার জানতে অনেক সময় লেগেছে। এটা প্রথম প্রথম কেউ জানবে না, 1 মাস 4 মাস থাকলে কেউ জানবে না, দীর্ঘদিন সময় হলে পরে এটা আস্তে আস্তে করে অনেক কিছু জানা যায়। এই দিক থেকে আমার এসব রুম নাম্বার বা ওই ওই এলাকার, মানে ওইখানকার পরিবেশটা আমার জানার সুযোগ হয়েছে। জি। এবং আমি যদি বলি যে আপনি গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। আহ, এই বিষয়ে আসলে কতদূর অগ্রগতি অথবা পরবর্তীতে কি হয়েছে যদি একটু বলতেন মাইকেল চাকমা। হ্যাঁ, আমি অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত আমি কোনো আপডেট আমাকে জানানো হয়নি, যদিও তার ওনারা বলেছেন এই আসলে মামলা করার দায়িত্ব আমার, কিন্তু মামলাটা চালানোর দায়িত্ব রাষ্ট্রের। তারা তদন্ত করবে, তদন্ত করে তার একটা বিচার কাজ সম্পন্ন করবে। আমি মামলা দিয়েছি। এখন সেটা আমি আশা করব যে তার দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা যারা অপরাধী, যারা এর সাথে জড়িত ছিল, শেখ হাসিনা সহ তার যারা দোসর ছিল, তাদের বিচার খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস। যেহেতু এখন তো সব প্রমাণ আহ হয়ে যাচ্ছে যে কারা জড়িত ছিল। এটা বের করা সরকারের জন্য কোনো ব্যাপার আমি মনে করি না। জি। খুব সহজেই সরকার যদি চায়, খুব সহজেই এই বিষয়ের কাজ সম্পন্ন করতে পারবে, এবং আমারও বিশ্বাস সরকার তা করতে পারবে শীঘ্রই। এবং সবশেষ ছোট্ট করে একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি 7 আগস্ট বের হওয়ার পরে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কারোর সাথে, উপদেষ্টা হোক অথবা প্রশাসনিক অন্য যারা আছেন, তাদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, অথবা আপনার এই যে একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, এর পরবর্তীতে আপনার সাথে কি আলোচনা হয়েছে অথবা হয়েছে কিনা মাইকেল চাকমা। না, আমার মুক্তি পাওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ের এর সাথে লোকজনের সাথে বা তাদের সাথে তেমন একটা আমার যোগাযোগ হয়নি। কিন্তু গুম কমিশনে আমি অভিযোগ দিয়েছিলাম, গুম কমিশনের সদস্যদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওনারা আমার বক্তব্য শুনেছেন, রেকর্ড করেছেন সবকিছু। আহ তারা মন দিয়ে শুনেছেন, প্রায় সময় দিয়েছেন, সবাই 5 জনই ছিলেন। আমি যখন অভিযোগ দিতে গিয়েছিলাম, ওনারা খুব আহ, সব আমার বক্তব্য তারা রেকর্ড করে রেখেছিলেন। এমনকি আমি যখন আইসিটিতে মামলা দিতে যাই, ওনারাও আমার মামলাটা গুরুত্ব সহকারে নিয়েছেন। তো এটাই বলতে পারি যে সরকার বা তাদের পক্ষ থেকে এখানে একটা তাদের মানে আগ্রহ আছে যে যে অন্যায় যারা করেছে, গুম যারা করেছে, তাদের বিরুদ্ধে তাদের একটা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে সরকার আছে। জি মাইকেল চাকমা, এবং সবশেষ একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে যেটি দেখতে পেলাম আমি, এটি একটি গণমাধ্যমে দেখতে পেয়েছি যে গুমের সময় যে গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাঁধা হয়েছিল সেটিও অভিযোগের সাথে তিনি জমা দিয়েছেন। এই বিষয়টি কি সঠিক, আমি একটু জানতে চাই মাইকেল চাকমা। হ্যাঁ, জি, সেটা সঠিক। সেটা হলো গামছা মূলত আমাকে যখন মূল কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার হাতে গামছা ছিল না। তখন আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে এই মূল কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে দিয়ে কালো কাপড় দিয়ে, তারপর টুপি পরিয়ে দিয়ে, তারপরে কালো কাপড় পরে দিয়ে আমাকে মূল কারাগার থেকে বের করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো জার্নি ছিল। তো ওখানে গিয়ে একটা জায়গায় গাড়িটা থেমে আরেকটা গাড়ি যখন আসলো, তখন আমার হাত থেকে হ্যান্ডকাপ খুলে নেওয়া হলো, চোখের একটা বাঁধন, একটা লেয়ার খুলে নেওয়া হলো, তারপর টুপিটা খুলে নেওয়া হলো, শুধু একটা কাপড় ছিল চোখে বাঁধা।
তার তারপরে ওই যখন আমার হাত থেকে হ্যান্ডকাপ খুলে নেওয়া হয়, তখনই একটা গামছা নিয়েছে, ওইটা দু দু টুকরো করে চিড়ে ফেলে আমার হাত বেঁধে দেওয়া হয় গামছা দিয়ে ছেড়ে দেওয়ার আগে। তো ওই গামছাটা আমি আইসিটিতে জমা দিয়েছিলাম। এই যে আপনাকে ধরে নিয়ে গেল, এতদিন আপনাকে বন্দিশালায় রাখা হলো, আপনি কি একবারও জিজ্ঞেস করেছেন অথবা তারা কি কখনো বলেছে যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, অথবা যেই অভিযোগ ছিল আইনি প্রক্রিয়া রয়েছে, থানা পুলিশ রয়েছে, মামলা হতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু সেটা না করে অথবা সেটা না হয়ে কি আপনাকে বন্দিশালায় যে নিয়ে যাওয়ার বিষয়টি, এই ব্যাপারে কি কখনো আপনি অথবা পরবর্তীতে জানার চেষ্টা করেছেন? আমি তাদের আমাকে যখন তারা ওখানে ইন্টারোগেশন করতে আসতো, আমি প্রতিবার এটা জিজ্ঞাসা করতাম যে আমাকে আপনারা কোন অপরাধে, কোন আইনে এভাবে রেখেছেন, আপনার আমার কি অপরাধ ছিল। যদি মনে করেন, যদি আপনাদের ধরেন যদি আমি কোনো অন্যায় অপরাধ করেও থাকি, আমার দেশে তো আইন কানুন তো আছে। আমি 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 তাদেরকে সবসময় এসব প্রশ্ন করতাম যে আমাকে কেন আপনারা এভাবে রাখছেন, এটা কোন আইনে আছে, দেশের সংবিধানে কোথায় কোথায় লেখা আছে, আর আমাদের আইনেও কোথায় বলা আছে যে একজন মানুষকে এভাবে রাখা। তো ওনারা কিছু বলতেন না। তো আহ তারা শুধু বলতেন যে আমরা ছেড়ে দেব, আপনাকে বেশি দিন রাখবো না। প্রথম প্রথম এই অবস্থায় এসব কথা তারা বলতেন, পরে আর এসব কথা তারা বলতেন না। তো একজন আমাকে বলছিলেন যে আসলে আমাদের তো উপরের নির্দেশ আমাদের পালন করতে হয়, আমাদের তো করার কিছু নেই। আমাদের সরকার তো আমাদেরকে সাগরও মনে করে না, আমাদেরকে ইয়ে মনে করে, দাস মনে করে। তাদের সরকারের কথায় আমাদেরকে করতে হয় যা কিছু করার। তো আমাদের আসলে কোনো দোষই নাই, আমরা আসলে সরকারের চাকরি করি, আমরা সরকারের লোক, তো আমাদের এই কাজ করতে হয়, আমাদের আসলে করার কিছু নেই। আপনি এখানে আছেন, সংবিধানের বাইরে আছেন, আইন কানুনের বাইরে আছেন। তো জি। এইসব কথা ওরা আমাকে বলেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।